আমি পাগল না আব্বা। আমার পায়ের শিকল দয়া করে খুলে দেন আব্বা। আমার শিউলির বিয়ে হয়ে যাইতেছে, একটু দয়া করেন আব্বা। আমি শিউলিরে ছাড়া বাঁচতে পারুম না আব্বা। একটু দূরে দাঁড়িয়ে সর্দার বাড়ি বড় ছেলে মামুনকে দেখছে আব্বার। সর্দার বাড়ি সবাই এখন ঘুমাচ্ছে, কিন্তু এই পাগল লোকটা নিজের মতো চিৎকার করে যাচ্ছে। সর্দার বাড়ির সামনে আসলেই মামুনের চিৎকারে আওয়াজ শোনা যায়। যখন থেকে আব্বার সব কিছু বোঝে তখন থেকে মামুনকে এমন পাগল অবস্থায় সে দেখছে। লোকটা নাকি আজ 25 বছর ধরে পাগল। যখন সে যুবক ছিল তখন নাকি একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটাকে না পেয়ে এমন পাগল হয়ে গেছে মামুন। 19 বছরের আব্বার সেই দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর গ্রামের ছোট রাস্তা ধরে নিজেই কাজের দিকে রওনা দেয়। শীতের সকাল, চারদিকে ঘন কুয়াশা। শীতের মধ্যে কাঁপতে কাঁপতে আব্বার দ্রুত পা চালায়, কারণ তার দেরি হলে অনেক সমস্যা হবে। নদীর ঘাটে অনেকে হয়তো তার জন্য অপেক্ষা করছে, তাই নিজের লুঙ্গিটা একটু উঁচু করে তাড়াতাড়ি হাঁটতে শুরু করে সে। এক প্রকার দৌড়ে ঘাটের কাছে আসতে আব্বার দেখতে পায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আব্বারকে দেখেই একজন বলে, কি গো মাঝি, এত দেরি কইরা আইলে কেন? সে কখন থেইকা আমরা দাঁড়াইয়া আছি। আব্বার লোকটা কথায় হাসে, তারপর দৌড়ে নৌকার কাছে যেতে যেতে বলে, আসলে চাচা, আপনারা তো জানেন আমার অবস্থা। সারাদিন নৌকা চালাই, তারপর রাইতে বাড়ি যাই। আর এখন তো আমি কলেজে পড়ি, সামনে আমার পরীক্ষা, তাই রাইত কইরা ঘুমাই। এই কারণে উঠতে একটু দেরি হয়েছে। লোকটা আব্বারের কথা জবাব দিয়ে বলো, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা কইরো বাবা। তুমি তো জানো এই গ্রামে তোমরা মাত্র 2 জন মাঝি। আমি চেষ্টা করুম চাচা, এখন আপনারা নৌকায় ওঠেন আর আমি একটু হাত মুখ ধুইয়া নেই এই সুযোগে। আব্বার নদীর পানিতে হাত মুখ ধুতে শুরু করে। শীত পড়ছে গ্রামে, নদীর পানি একদম ঠান্ডা। আব্বার শীতে কাঁপতে কাঁপতে হাত পা ধুয়ে নেয়। শরীরে তার পাতলা একটা গেঞ্জি। পানি দিয়ে হাত ধুয়ে আব্বার নৌকার কাছে আসে। তখনই নৌকায় একজন যাত্রী বলে, এই শীতের ভিতর এমন পাতলা একটা জামা পইরা আছো কেন? তুমি তো অসুখে পড়বা মাঝি। আব্বার বইটা চালাতে চালাতে বলো, দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? এই সামান্য শীত আমারে কাবু করতে পারবো না চাচা। শরীরের ওপর দিয়া এর থেকে অনেক বড় বিপদ গেছে, তবুও যখন কিছু হয় নাই এখনও হইব না। নিজের মতো নৌকা চালাতে থাকে আব্বার। নদীর পানিতে বৈঠা আঘাতের শব্দ দূর হচ্ছে, দূরে সব কিছুই কুয়াশা চাদরে ঢাকা। জেলেরা মাছ ধরতে ব্যস্ত। ঢেউর তালে তালে নৌকা চলে এলো ঘাটে। নৌকা ঘাটে আসার পর সবাই আব্বারের হাতে টাকা দেয়। আব্বার টাকাগুলো পেয়ে গুনতে শুরু করে। 20 টাকা হয়েছে তার। আব্বার নৌকা থেকে নামে, তারপর ঘাটের কাছে একটা চায়ের দোকানে যায়। আব্বারকে দেখে নৌকার মধ্যে থাকা বৃদ্ধ দোকানদার হাসে। তারপর আব্বারকে উদ্দেশ্য করে বলে, কি গো নাতি, আইসা পড়ছো? শরীরটা কেমন আছে তোমার? আব্বার মাথা নিচু করে মুচকি হাসে, তারপর জবাব দেয়, এই তো ভালো আছি দাদাজান, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার চাচি কি আজকেও তোমারে খাওন দেয় নাই? এত কষ্ট কেমনে করো দাদু ভাই? আব্বার দোকানের একটা কাঠের টুলে বসতে বসতে বলল, কি যে বলো না দাদাজান, চাচি তো আমারে অনেক ভালোবাসে। আমি ইচ্ছা কইরা সকালে খাই না, চাচির কষ্ট হয়, তাই সকালবেলা ভাত খাইতে আমার ভালো লাগে না। বৃদ্ধা দোকানদারের মুখে উপহাস ভরা হাসি। সে চা বানাতে বানাতে বলল, দাদু ভাই, আমি তোমার আগে দুনিয়াতে আইছি। মানুষের চোখ দেখলে তার মন পইরা ফালাই, আর তুমি আমারে মিথ্যা কথা কও? শাক দিয়া মাছ ঢাকা যায় না রে দাদু ভাই। আব্রার চুপ করে থাকে বৃদ্ধের কথায়। কোনো কথা সে খুঁজে পায় না বলার মতো। তার বুকটা ভারী হয়ে আসে, চোখের কোণায় নোনা জল চকচক করে ওঠে। বুকের বাম পাশে হাত রাখে আব্বার। আজ যদি তার মা বাবা বেঁচে থাকতো
তাহলে হয়তো আজ তার এত কষ্ট হতো না। ভোর সকালে হয়তো কারো চিৎকারে ঘুম ভাঙতো না, কারো গালিগালাজে ভয়ে হয়তো সারাদিন নদীর ঘাটে থাকতে হতো না। আজ যদি তার মা বেঁচে থাকতো তাহলে হয়তো চায়ের দোকানে চা আর রুটি তাকে খেতে হতো না। আজ তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তাকে নৌকা চালাতে হতো না। আব্বার চিন্তার মাঝেই বৃদ্ধ দোকানদার বলে, দাদু ভাই তোমার চা নাও। আব্বার চমকে ওঠে দোকানদার কথায়, কিন্তু বুঝতে দেয় না। আব্বার হাত বাড়িয়ে চা নেয়, তারপর দোকানের ওপর ঝুলানো পলিথিনের ভেতর থেকে একটা 5 টাকা দামের রুটি নেয়। এই 1 কাপ চা রুটি খেয়ে তার দুপুর পর্যন্ত থাকতে হবে। আব্বার গরম চায়ের ভিতর রুটি চুবিয়ে দেয়, তারপর আস্তে আস্তে খেতে শুরু করে। চা রুটি খাওয়া হলে আব্বার উঠে দাঁড়ায়, তারপর কয়েক গ্লাস পানি খেয়ে নেয়। বৃদ্ধ দোকানদার আব্বারের দিকে তাকিয়ে বলে, ছেলেটা নিজের কষ্ট চেপে রাখে, কাউকে কিছু বুঝতে দেয় না। দোকানদার ভালো করেই জানে আব্বার আর পেটে ক্ষুধা মেটাতে বেশি করে পানি খাচ্ছে। আব্বার নিজের লুঙ্গি কোণা থেকে টাকা বের করে, সেখান থেকে 10 টাকা দোকানদারকে দেয়। বাকি টাকা আব্বার লুঙ্গির ভেতরে গুজে রাখে। তারপর দোকান থেকে বের হয়ে আবার নৌকার কাছে যায়। আব্বারের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেয়। দোকানদার বলে, হতভাগা বেচারা, না পাইল মা বাপের আদর আর না পাইল আপনজনের আদর। এভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকা চালায় আব্বার। তারপর নৌকা ঘাটে রেখে বাড়ির দিকে রওনা দেয় সে। খালি পায়ে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছায় আব্বার। আব্বারকে দেখে তার চাচি রহিমা বেগম চিৎকার করে বলে, ওই দেখো নবাবের বেটা চইলে আইছে, দুপুর না হইতেই আইসা হাজির। কামে নাম নাই, কিন্তু গিলতে ভালো পারে। আব্বার বাড়িতে এসে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। চাচির কথা শুনে তার হাত পা দুটো স্থির হয়ে যায়, চোখ দুটো জলে ভরে যায়। আব্বার মাথা নিচু করে ঘরে যায়। আব্বারের ঘরে যেতে ওর চাচি বলে, আইস কত ইনকাম করলি তুই? আব্বার লুঙ্গি কোনা গুজে রাখা টাকা বের করে, তারপর তার চাচার হাতে দেয়। আব্বারের চাচা খপ করে টাকাগুলো নিয়ে নেয়, তারপর গুনতে শুরু করে। আব্বার ঘরে এক কোনায় থাকা দড়ির উপর থেকে তার লুঙ্গি আর গামছা নিয়ে নেয়, তারপর চলে যায় পুকুরের দিকে। আব্বার পুকুর থেকে তাড়াতাড়ি গোসল করে আসে, তারপর কাঁপতে কাঁপতে উঠানে এসে দাঁড়ায়। রোদের তাপে নিজেকে গরম করে নেয় সে, তার মাথাটা ঝিম করে ধরে আছে। এর মাঝে আব্বারের চাচি আসে, তারপর আব্বারকে উদ্দেশ্য করে বলে, আজকে 120 টাকা ইনকাম করছিস? এত কম ইনকাম কি হবে? আরও বেশি ইনকাম করা লাগবো। এখন থেকে আরও জোরে নৌকা চালাবি, নইলে খাওয়া বন্ধ। এখন ঘর যা খাবার রাইখা আইছি। আকবর তার চাচির কথায় পিষ্টে কোনো কথা বলল না, ধীর পায়ে ঘরে চলে যায় সে। চৌকির ওপর একটি থালাতে পান্তা ভাত রাখা, পান্তা ভাতের ওপর একটা পেঁয়াজ এবং 2টো মরিচ রাখা। আকবর অসহায় চোখে ভাতের দিকে তাকিয়ে থাকে, তারপর খেতে বসে। ভাতে হাত দিতে আকবর চমকে ওঠে, ভাতগুলো একদম পচা, ভাতগুলো পচে নরম হয়ে গেছে। আকবর ওই ভাতগুলো লবণ দিয়ে মাখাতে শুরু করে। আকবর প্রথম লোকমা ভাত মুখে দিতেই তার বমি আসে, কিন্তু সে ভাতগুলো ফেলতে পারে না। অতি কষ্ট ভাত গিলে ফেলল, তারপর ভাতের ভেতর থাকা পানিগুলো চুমুক দিয়ে খেয়ে নেয়, কারণ ভাতগুলো খাওয়ার উপযোগী নয়। আকবর ভাতগুলো নিয়ে রান্নাঘরে যায়, কারণ থালাটা তার চাচিকে দিতে হবে। রান্নাঘরে যেতে আকবর অবাক হয়, কারণ তার চাচাতো ভাই ইকবাল মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। তার ভাইয়ের প্লেটে গরম ধোয়া ওঠা ভাত। আকবরের দেখেই ওর চাচি নিজেও চমকে যায়, কারণ আকবর যে এত তাড়াতাড়ি চলে আসবে তা সে কল্পনাও করেনি। আকবরের চাচি চুপ করে আছে। আকবর যা বোঝার বুঝে গেছে। সে থালাটা রান্নাঘরে এক কোণায় রেখে দেয়, তারপর অতি দ্রুত বেরিয়ে যায় বাড়ি থেকে। নিজের চোখে পানি গলায় ঝুলানো গামছা দিয়ে বারবার মুছে নেয় আকবর। চোখের পানিতে তার গাল ভিজে গেছে, হাজারবার চেয়েও চোখের পানি বন্ধ করতে পারে না সে। লোকে বলে পুরুষের কাঁদতে নেই, কিন্তু পুরুষ কাঁদে যখন তারা প্রিয়জনের থেকে অবহেলার শিকার হয়, তখন তারা কাঁদে। পুরুষ চাইলেও ছোট বিষয় নিয়ে কাঁদতে পারে না, কিন্তু
প্রিয়জনের অবহেলায় নিজের জীবনও দিতে তারা পিছুপা হয় না। তাই পুরুষকে যদি কাঁদাতেই চান তাহলে তাদের অবহেলা করুন। তারা তাদের শরীরের আঘাত সহ্য করতে পারবে অনায়াসে, কিন্তু অবহেলা আঘাত সহ্য করতে পারে না। বিকেলের শেষ ভাগ, সূর্যের তাপ কমে গেছে অনেকটা। নদীর পাড়ে নৌকা নিয়ে বসে আছে আকবর। হাতে মুঠো থাকা ছোট ছোট পাথরের টুকরো পানিতে ছুঁড়ে মারছে সে। তাতে শব্দ হচ্ছে একটু পরপর। আকবরের হালকা কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। দরিদ্রতা আর শ্যামবর্ণকে আরও গাঢ় করছে। তার গায়ে বেশ পুরানো একটা লুঙ্গি আর গেঞ্জি, পায়ে জুতো নেই। গ্রামে একেবারে হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যেভাবে থাকে, আকবরও ঠিক ওইভাবে থাকে। পানির দিকে স্থির দৃষ্টে তার ঘাটে তেমন লোক নেই। নিরিবিলি পরিবেশে একাই বসে আছে নৌকা নিয়ে। হঠাৎ আকবরের পিছন থেকে একজন অতি মিষ্টি কণ্ঠে বলল, ও মাঝি, নদীর ওপারে যাইবা? কণ্ঠটা শুনতেই আকবরের থমকে যায়, হৃদয়ের গতি বেড়ে গেল। আকবর সময় নিয়ে না, তড়ি গতিতে পেছনে ঘুরে তাকায়। পিছনে তাকাতেই তার শরীরে শত শত লোম দাঁড়িয়ে যায়। বুকের বাম পাশে হার্টবিট বেড়ে যায় কয়েক গুণ। তার সামনে দণ্ডায়মান এক অপরূপ সুন্দরী কন্যা। তার মায়া ভরা চোখে ডুবে যায় 19 বছরের আকবর। মেয়েটা ঠোঁটের কোণায় লেগে আছে এক টুকরো হাসি, যেটা দেখেই আকবরের দুনিয়া বসন্ত কোকিল ডাক দেয়। আকবর তাকিয়ে আছে পলকহীনভাবে সেই অপরিচিতা কন্যার দিকে। আকবরকে হাবলার মতো নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হয় অপরিচিতা। হঠাৎ মেয়েটা রাগী কণ্ঠে আকবর ধ্যান ভেঙে যায়। মেয়েটা বিরক্ত গলায় বলে, আপনি সেই কখন থেকে তাকিয়ে আছেন, কথা বলেন না কেন? আপনি কি যাবেন নদীর ওপারে? আকবর নিজের ঠোঁট ভিজিয়ে নেয় জিহ্বা দিয়ে, তারপর মাথা নিচু করে বলে, হ্যাঁ যাব, আপনি উঠুন। মেয়েটা একটু ভাব নিয়ে বলে, পেছনে আরও একজন আছে, একটু অপেক্ষা করুন, চলে আসবে সে। আকবর মাথা নেড়ে সম্মতি জানায়, তারপর আবারও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বেশ কয়েকবার অপরিচিতার দিকে বাঁকা নয়নে তাকায় সে। কেমন যেন একটা মায়া কাজ করছে ওই মুখে। মিনিট 5 পর হতেই এক বৃদ্ধ সেখানে উপস্থিত হয়। বয়সের জন্য ঝুঁকে পড়েছে বৃদ্ধ, তার হাতে শক্ত একটা লাঠি। বৃদ্ধকে দেখতে পেয়ে আকবরের মুখে হাসি ফোটে। আকবর বৃদ্ধকে দেখেই বলে, আরে মাতব্বর দাদু, কেমন আছেন আপনি? বৃদ্ধা আকবরকে দেখে মারি বের করে হাসতে হাসতে বলে, এই তো দাদু, ভালো আছি, অনেক দিন পর তোর লগে দেখা। তা তুই কেমন আছোস দাদু? আমি ঠিক আছি। শুনলাম আপনার নাকি আপনার বড় মাইয়ার বাড়িতে গিয়েছিলেন। ঠিক শুনছস নাতি, ওইখানে গেছিলাম। আকবর বাঁকা নয়নে অপরিচিতার দিকে আবারও তাকালো, তারপর বৃদ্ধকে উদ্দেশ্য করে বলে, তা এই মাইয়াটা কে তোমার সাথে? তোমাদের আত্মীয় বুঝি? না রে, আমার ছোট পোলার কাদের সর্দারের মাইয়া। তোরা তো জানুস কাদেরের মাইয়া ঢাকা থেকে লেখাপড়া করে। ওর বড় চাচা খবর তো জানোস তোরা। পোলা আমার 25 বছর ধইরা পাগল, তাই ছোট পোলার মাইয়ারে শহরে পাঠাইয়া দিছিল। শহরে একটু সমস্যা হইছে, তাই গ্রামে নিয়ে আইছি। গ্রামে রাস্তা ভালো না, তাই নাতি আমার রাগ করতেছে। দূর থাইকা ঘাট দেখাইয়াছিলাম তারে, সে ঘাট দেখাইয়া আমারে রাইখা আইসা পড়ছে। এখন তাড়াতাড়ি নৌকা ওঠা আমাগো, পরে কথা কমু তোর লগে, সন্ধ্যা হইয়া গেছে, তাড়াতাড়ি চল। বৃদ্ধ দ্রুত পায়ে নৌকা উঠে বসে। আকবরও উঠে পড়ে, কিন্তু বিপত্তি ঘটে অপরিচিত কন্যার বেলায়। ওই নৌকা উঠছে না। আকবর মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি হলো, উঠেন না কেন? মেয়েটা ভয়ে ভয়ে আকবরের দিকে তাকায়, তারপর অসহায় ভরা কণ্ঠে জবাব দেয়, ও মাঝি, আমার হাতটা একটু ধরবা? আমি কখনো নৌকায় উঠি নাই, একা একা উঠতে পারবো না। মেয়েটার কথা শুনে আকবর শব্দ করে হাসে। আকবর নিজের কালো আর ধুলোমাখা হাতটা মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটা আকবরের বাড়িয়ে দেওয়া হাতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, তারপর নিজের সুন্দর কোমল হাতটা আকবরের হাতে গলিয়ে দেয়। আকবর মেয়েটার হাত শক্ত করে চেপে ধরে, তারপর নৌকা উঠাতে সাহায্য করে। মেয়েটা পায়ে উঁচু জুতো,
তাই নৌকায় উঠতে সে পরে যে নেয় নদীতে, কিন্তু পানিতে পড়ার আগে একবার মেয়েটাকে এক হাত আলগে ধরে আব্বার ছেড়ে দিলে মেয়েটা পড়ে যাবে। আব্বার খুব শক্ত করে মেয়েটাকে আলগে ধরে আছে, এমনভাবে ধরেছে যেন এ জীবনে আব্বার সে হাত ছাড়বে না। মেয়েটা অসহায় চোখে আব্বারের দিকে তাকিয়ে আছে। আব্বার খুব যত্ন করে এই অপরিচিতাকে কাছে টেনে নেয়। অপরিচিতা মেয়েটা এখনও আকবরের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে নিজের কাছে এনে আব্বার বলে, আপনি বরং আমার পাশে বসে থাকুন, নৌকা তো আগে উঠেছেন বলে মনে হয় না। প্রথমে সবাই একটু ভয় পায়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। অপরিচিত কন্যা আকবরের কথায় মাথা দোলায়। সে আকবরের পাশে বসে। আকবর বৈঠা চালাতে শুরু করে নদীর পানিতে। নৌকা চালাতে চালাতে আকবর চোখ যায় মেয়েটির চুলের দিকে। মেয়েটা একগুচ্ছ চুল নদীর পানিতে পড়েছে। আকবর তাকিয়ে থাকে সেদিকে। কেন যেন আকবরের খুব ভালো লাগে। মেয়েটাকে পানি থেকে চুল উঠাতে বলতে ইচ্ছে করে না তার। থাকুক না কিছু জিনিস এমন অগোছালো। এভাবে নৌকা চালাতে চালাতে তারা ওপারে চলে আসে। ওপারে আসতে আকবর অপরিচিতাকে সাবধানে নামিয়ে দেয়। তারপর বৃদ্ধ দাদু নামায়। বৃদ্ধ আকবরকে তার ভাড়া বাবদ টাকা দিয়ে দেয়। তারপর নিজের নাতনিকে নিয়ে হাঁটা শুরু করে। আকবর তাকিয়ে থাকে অপরিচিতা কন্যার দিকে। কেন যেন তাকে আটকে রাখতে ইচ্ছে করে আকবরের। তাকে নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করে আকবর কোমল হৃদয়, কিন্তু সে পারে না। সে তার নতুন অনুভূতিগুলো বুঝতে অক্ষম। অপরিচিতার চোখে আড়াল হতেই আকবরের মনটা খারাপ হয়ে যায়। খুব রাগ হয় ওই এলো কেশি কন্যার উপর। রাতের আধারে আকবর নিজের বাড়িতে ফিরে আসে। দরজার আস্তে করে টোকা তার চাচাতো ভাই ইকবাল দরজা খুলে দেয়। আকবর ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করে। সন্ধ্যায় নৌকা চালিয়ে হাটে গিয়েছিল সে কাগজ কিনতে, তাই বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে। সামনে তার পরীক্ষা, তখন আর হাটে যেতে পারবে না। তাই এখন প্রয়োজন মতো কাগজ সে তাকে মন দিয়ে পড়তে হবে এখন। আকবর ঘর একটু তার চাচাকে দেখতে পায়। একটু দূরে তার চাচি বসে আছে। ঘরে মিটিমিটি করে হারিকেনের আলো জ্বলছে। সেই আলোয় আকবর তার চাচা রক্তলাল চোখ দুটো দেখতে পায়। আকবর কিছু বুঝতে ওঠার আগেই ওর চাচা দৌড়ে আসে। তারপর হাতে থাকা ধপধপে কাগজের দিকে ইশারা করে বলে, এইগুলো কি তোর হাতে? আকবর মলিন হেসে জবাব দেয়, সামনে পরীক্ষা চাচা, আমি তো তখন আর হাটে যেতে পারুম না, তাই আজকে দুপুরের পর যে টাকা পাইছি ওই টাকা দিয়ে কাগজ কিনে আনছি। ঠাস করে একটা চড় মারে আকবরের বাম গালে, তারপর আরও দুটো। আকবর কয়েক মুহূর্তে ব্যবধানে মূর্তির মতো হয়ে যায়। তার পা স্থির হয়ে যায়। তার সাথে হওয়া ঘটনা সে বিশ্বাস করতে পারছে না। আকবর অবাক চোখ তার চাচার দিকে তাকায়। আকবরের চাচা চিৎকার করে বলে, আমার ঘরে নুন আনতে পান্তা ফুরায় আর তুই নবাবি করিস? এত পইরা কি করবি তুই? টাকাগুলা সব শেষ করছস। আকবর তার চাচার দিকে অসহায় মতো তাকিয়ে থাকে। তারপর স্পষ্ট গলায় জবাব দেয়, আমি নিজে ইনকামের টাকা দিয়েই কাগজ কিনছি চাচা, আর দুপুরেই তো টাকা দিছি আপনারে। আকবর কথা শেষ হতে ওর চাচাকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে চাচি বলে, দেখছো ইকবালের বাপ, এত বছর ধইরা কালসাপ মানুষ করছো। আমি তোমারে বারবার কইছিলাম এই কালসাপের বিদায় করতে, কিন্তু তুমি তা করো নাই। এখন বোঝো কেমন লাগে। দুপুরে আমরা কথা বিশ্বাস করো নাই। আজ দুপুরে মুরগির তরকারি লবণ একটু কম হইছে, তাই ভাতের থালা উঠানে ছুঁইরা মারছে তোমার ভাইয়ের পোলায়। আমারে কয় তার কামাই দিয়া নাকি আমুকও সংসার চলে। আমার লগে যা ইচ্ছা ব্যবহার করছে ইকবালের বাপ। তুমি আইস এইটার বিচার করো। হয় এই বাড়িতে আমি থাকুম, না হইলে তোমার আদরের ভাই পোলায় থাকবে। আকবরের চাচা চিৎকার করে বলল, তুমি কেন যাইবা ইকবালের মা? এই বাড়ি থাইকা আমগো দুশ্মন যাইব। আকবরের চাচা আকবরের দিকে তাকিয়ে বলল, আজ থেকে এই বাড়ির তোর কোনো অধিকার নাই, আর কোনো দিন আসবি না এই বাড়িতে তুই। আর যদি আসছস তাহলে তোর লাশ ফালাইয়া দিমু আমি। তোর লগে আমগো আর কোনো সম্পর্ক নাই।
আব্বার এখনও অবাক চোখে তার চাচা চাচির দিকে তাকিয়ে আছে। নিজের চাচার মুখ থেকে এমন কথা শুনে আব্বারের চোখ ছলছল করে উঠল। সে ভালো করে জানে তার চাচি ছলনা করে তাকে তাড়িয়ে দিতে চাইছে, তাই হয়তো তার চাচাকে মিথ্যা বলছে আর তার চাচা সব বিশ্বাস করছে। আকবর নিজের চাচার দিকে তাকিয়ে জবাব দেয়, এইটা আমার বাপের ভিটা, তাই এই ভিটা ছাইরা যাওয়ার প্রশ্নই আসে না। থাকলাম না আপনার ঘরে, বাপের ভাঙা ঘরে থাকুম। আজকে বাপ নাই দেখা পার পাইয়া গেলেন। আসি চাচা।